লেখক চক্রের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী 37তম প্রতিষ্ঠাবার্ষিকী এই আনন্দঘন অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চ ভূমিষ্ঠ শ্রদ্ধেয় বড় ভাই মহসিন আলী রাজু, যার সম্পর্কে ছোট্ট করে একটি কথা বলি। আমার এক ছোট বোন বলে গেছে আমি লিখি, আসলে আমি লিখতে পারতাম না। মহসিন ভাইয়ের মনে আছে কিনা জানি না, আমার সাহেব তখন দৈনিক বগুড়া দৈনিক আমার বাংলাদেশের সম্পাদক, রাজু ভাই তখন সেখানে কাজ করে। আমি সেখানে নিয়মিত আসতাম। এক পর্যায়ে সেখানে টুকটাক লেখালেখি করতাম, প্রেস রিলিজ দেখতাম, ইত্যাদি ইত্যাদি। এবং আমার মনে আছে আমার জীবনের প্রথম ইনকাম 500 টাকা। এই কোনো এক ঈদের আগে রাজু ভাই আর এই আমানুল্লাহ সাহেব মারা গেছেন, সাবেক এমপি, আল্লাহ বেশ নসিব করুক, সেই লেখালেখির হাতে করি সেই রাজু ভাই এখানে আছেন। এখানে উপস্থিত আছেন অ্যাডভোকেট মোজাম্মেল হক, যিনি অসাধারণ একজন গুণী মানুষ, তাকে সম্মান করি। উনি একটু লজ্জাই দিয়েছেন আমাকে কিছু আমার সম্পর্কে বলে আর কি। এখানে আছেন এই লেখক চক্র। হোসেন ভাই বলেছেন চক্র নিয়ে আমারও একটু মাঝে মাঝে খটকা লাগতো, যেটা লেখক সঙ্গ হলো না কেন, চক্রটা হলো কেন। আজকে বুঝতেছি আসলে চক্রটা হলো কেন। সব মাথা মেধাবী মুখরা এক জায়গায় বসে যে সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চা এবং মুক্ত জ্ঞান চর্চার যে একটি আড্ডাখানায় পরিণত হয়েছিল, সেখান থেকেই বোধহয় ভালো মানুষের একটি চক্র তৈরি করা। আমরা যদি খারাপ শব্দের ব্যবহার করি, সেটা করেছিলেন যে গুণীজন সেই শেখ ফিরোজ আহমেদ বাবু ভাই, যার সবার থেকে যার কথা শুনেছি, তাকে থেকে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। বগুড়ার মতো এমন একটি জায়গায় এ ধরনের সংগঠন 37 বছর চালানো খুবই কষ্টকর। হয়তো বলতে পারবেন যে কেন কষ্টকর। আমি মাঝে মাঝে ভাবি হাডুডু খেলা জাতীয় খেলা হলো কেন? কত ভালো ভালো খেলা আছে, হাডুডু খেলা জাতীয় খেলা হলো কেন? যেটা যে টানাটানি করে শুধুমাত্র। ফুটবল খেলা হলো না, ক্রিকেট খেলা হলো না, ব্যাডমিন্টন হলো না, পরিচ্ছন্ন খেলা, এটা তখন পা ধরে টানাটানি করে। আমার কাছে মনে হয় বগুড়া মানুষের মধ্যে সবচেয়ে যে উত্তম যে গুণটি আছে সেটা হলো এই টানাটানি করা। রাজু ভাই উপরে উঠবে, আমি হাসনাত পেছন থেকে টানবো। কবি ফিরোজ আহমেদ বাবু ভাই উনি টানবেন, উঠবেন, পলাশ ভাই টানবেন। এই টানাটানিতে আমার এই জীবনে দেখেছি বগুড়ার মানুষের বৈশিষ্ট্য বিরল এবং অদ্বিতীয়। সেই জায়গা থেকে একটি সংগঠনকে 37 বছর মাথা উঁচু করে টিকিয়ে রাখা একটি বিরল কৃতিত্ব। সেই কৃতিত্বের দাবিদার বাবু ভাইয়ের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন শ্রদ্ধেয়জন শিক্ষক, একটু এখানে আছেন, কথা বলেছেন। আছেন পলাশ খন্দকার, যিনি বহু গুণে গুণান্বিত। উনি কবিতা লেখেন এটা আমি জানতাম না, উনি কবিতা শেখান এটা জানতাম, উচ্চারণ একাডেমি, তারপর আরও আমরা কলেজ শিল্প গোষ্ঠী, তার আগেও আরও কিছু ছেলেন এগুলো করতেন। ভালো আইনজীবী, সবজন মানুষ, ভালো সংগঠক, পত্রিকা সম্পাদনা করেন আইনজীবী হয়েও, এগুলো গুণ জানতাম। কিন্তু উনি লেখেন এটা জানতাম। ওনার প্রতি আমার কৃতজ্ঞতা। যারা কথা বলেছেন, আমার ভাই সামনে আছেন, কথা বলেছেন চমৎকার করে, আমার আরো মুরব্বীজন। তারপর আমাদের ইসলাম রফিক ভাই, যিনি বললেন যে রফিকুল ইসলাম থেকে ইসলাম রফিক হয়েছেন, হওয়াই লাগে। কারণ লেখক মানে ভিন্ন নামে লেখার ইতিহাস তো আমাদের আছে। সুনীল গাভাস্কর থেকে শুরু করে, সুনীল বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেক মানুষ, গুণীজন, শিশির, অনেক গুণীজন ভিন্ন নামে লিখতেন। সে জায়গা থেকে শব্দ ভিন্ন নামে লিখতেন, শব্দ না বললাম আর কি, ভিন্ন নামে লিখতেন। দেখেন আমাদের সেই সমস্ত মানুষদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ করে দর্শক, অসাধারণ দর্শক। আমাদের দেশে বক্তার সংখ্যা বেশি, শ্রোতার সংখ্যা খুব কম। আমি কমিউনিকেশন পড়াই, মানুষ শুনতে কম চায়। অনেকক্ষণ কথা হয়েছে, কবিতা হয়েছে, আলোচনা হয়েছে, আমি আসলে ওই লাইনের লোক না। তবে আমার একটা চরম আগ্রহ আছে, শোনার আগ্রহ, কবিতা শোনা, গান শোনা। গাড়ির মধ্যে গান শুনি, মন খারাপ হলে কবিতা আবৃত্তি শুনি, এগুলো শুনি, ভালো লাগে, মনের খোরাক। আমরা তো কি করি, কত লাগে না, অসুস্থ হলে চিকিৎসা লাগে, কত কিছু লাগে মানুষের ক্ষেত্রে। তা আমি যখন অনেক মন খারাপ থাকে, গাড়ির মধ্যে কবিতা শুনি, গাড়ির মধ্যে গান শুনি, এগুলো শুনি। কখনো কখনো মনটা যখন বেশি বিষণ্ণ হয়, কোরআন তেলাওয়াত শুনি, এগুলো ভালো লাগে। এগুলো আত্মাকে কিন্তু আসলে প্রশান্তি দেয়, সেইগুলো করি। দেখেন, আমি প্রথমেই আমার দুঃখ প্রকাশ করছি
এবং আমি ক্ষমা প্রার্থী যে আমার যে আজকে পুরস্কারটি দেওয়া হলো বা যে ক্রেস্টটি দেওয়া হলো এটি আজ থেকে অনেকদিন আগে আমার নেওয়ার কথা, আসার কথা ছিল। কিন্তু দেখেন, আমি রফিক ভাই ভিন্নভাবে বলেছেন, আমি একটু সোজা সাপটা বলি, সোজা সাপটা বলা পছন্দ করি আমি। এতে অসুবিধা বহু, শত্রু বাড়ে, অনেক মানুষ সমালোচনা করে, বন্ধু কমে যায়। সুবিধাটা হলো দিন শেষে বিছানায় গেলে শান্তিতে ঘুমানো যায়। আমার ঘরে এত বন্ধুর দরকার নাই, এত পীড়িতের লোকেরও দরকার নাই, শান্তিতে ঘুমটা আমার দরকার। দেখেন, রাজনৈতিক বিভাজনের কারণে আমি আপনাদের প্রোগ্রামে আসতে পারি। আমি ঢাকা থেকে বগুড়া পর্যন্ত এসেছিলাম, প্রোগ্রামে আসব, তারপরে আপনাদের বিভাজন, অন্যের বিভাজন আমাকে আসতে দেয়নি। আমি কষ্ট পেয়েছি, পলাশ ভাই জানেন, শুধুমাত্র পলাশ ভাইয়ের সাথে শেয়ার করেছি যে আমি কেন আসতে পারলাম না। কারণ আমি একজন শিক্ষক মানুষ, আমি যখন কথা দিই সেই কথাটা রাখা আমার জন্য একটি দায়িত্বের মধ্যে পড়ে যায়। কারণ আমাকে ছাত্ররা শুধু আমার শ্রেণীকক্ষে পাঠ শোনে এমনটি নয়, তারা আমার ড্রেস আপ দেখে, আমার কথা বলার ধরন দেখে, আমার কথার সাথে কাজের মিলটা খুঁজে দেখতে চায়। যদি না পায়, রাস্তায় দাঁড়ালে তারা আমাকে সালাম দেওয়ার কথা নয়, সম্মান করার কথা নয়, যখন কাজের সাথে কথার অমিল থাকে। মৌসুমী আছেন আমাদের দেশে একজন নায়িকা, আমি কিন্তু কবি টবি এগুলো বলতে পারবো না, আমি আমার অভিজ্ঞতা বলি, 30 বছরের শিক্ষকতা। মৌসুমী আছে না নায়িকা, এই উমর সানির বউ, কিয়ামত থেকে কিয়ামত একটা সিনেমা করে একটা আলোড়ন সৃষ্টি করে দিল দেশে। এখনো যদি মৌসুমী সিনেমা দেখার জন্য আমার মায়েরা, আমার বোনেরা, আমরা অধীর আগ্রহে বসে থাকি যে কবে মৌসুমী একটা সিনেমা বানাবে। বসে থাকি আমরা, উনি আমেরিকায় থাকেন এখন ওনার সন্তানদের সাথে। কিন্তু মৌসুমী প্রত্যেক দিন টেলিভিশনে অন্তত 1000 বার করে বলে যে আমার সৌন্দর্যের রহস্য হলো তিব্বত স্নো। দেখছেন, একটা দেখছেন? কিন্তু আমার কোনো বোনেরা, কোনো মেয়েরা, কোনো মায়েরা তিব্বত স্নো এখন আর ব্যবহার করে না এই কারণে যে এত বেশি পরিমাণ তিব্বত স্নো মাখানোর পরেও সুন্দর হয় না, চেহারা ফর্সা হয় না, মানে কথার সাথে কাজের মিল নেই। মৌসুমীকে পছন্দ করে, মৌসুমী যখন অভিনয় করে তখন অভিনয়টা তার সাথে যায়, মানুষ দেখে। কিন্তু যখন তিব্বত স্নো অ্যাড করে তখন যেহেতু কথার সাথে কাজের কোনো মিল নেই, প্রোডাক্টের সাথে যখন স্টেটমেন্টের মিল নেই, বর্ণনার মিল নেই, তখন মানুষ সেটা কেনে না, একদম কেনে না। এজন্যই আমি ওই স্ট্রেট ফরওয়ার্ড কথাগুলো বলতে ভালোবাসি, লিখতে ভালোবাসি। তার সাথে যখন যাই তখনও ঝুঁকি ছিল গত 18 বছর, সেগুলো করি। দেখেন, আমাদের দেশের সবচেয়ে সাহিত্য চর্চা বলেন, সংস্কৃতি চর্চা বলেন, রাজনীতি বলেন, ইসলাম রফিক কিছু ইঙ্গিত দিয়ে গেছেন, হবে কি করে? সকল ক্ষেত্রে বিভাজন। সাংবাদিক 2 ভাগ, শিক্ষক সমাজ 3 ভাগ 4 ভাগ, তারপরে আপনি গান টান যারা গায়, শিল্পী দেখবেন কয়েকটা ভাগ, তারপরে আপনি এই কবিতা যারা পাঠ করে কবিতার মধ্যেও কয়েকটা ভাগ। কি হলো? মুক্তিযুদ্ধের পক্ষ, মুক্তিযুদ্ধের বিপক্ষ, এখন আবার 24-এর পক্ষ, 24-এর বিপক্ষ। এই যে বিভাজনটা, এই বিভাজন আরেকজন দস্যু পুনহর খ্যাত রোমেন আব্বাসকে বগুড়া তৈরি করছে না। এটা আমরা বুঝি কিনা আমি জানি না, আমি হাড়ে হাড়ে টের পাই যে আরেকজন রোমেন আব্বাস তৈরি হচ্ছে না এই বিভাজনের কারণে। দেখেন, বগুড়া এমন একটি জায়গা, সমৃদ্ধ একটি মাটি, যে মাটিতে জন্ম হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা প্রফুল্ল চাকী। কয়জন জানি? ইতিহাস নাই। কবে কোথাকার এক মিসিরালি এক ইতিহাস রচনা করেছে বগুড়া জেলার, তারপরে 54 বছরের বাংলাদেশে বগুড়া কিনা ইতিহাস রচনা হয়নি, ইতিহাস চর্চা হয়নি, আমরা লিখিনি, লিখতে পারিনি। আমাদের কি ইতিহাসবিদ ছিল না? আমরা কি তৈরি করিনি? আমাদের বগুড়ার মানুষ তো রাষ্ট্রপতি ছিলেন, বগুড়ার মানুষ তো অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, বগুড়ার পুত্রবধূ তো বগুড়ার প্রধানমন্ত্রী ছিলেন। আমরা কি ইতিহাস লিখেছি? আমরা লিখিনি, লিখতে উৎসাহিত করিনি। যারা লিখতে চায় তাদেরকে প্রশ্ন করতে হয়তো করিনি, যার কারণে বের হয়ে আসে। আমি শ্রদ্ধার সাথে সেই বগুড়ার বরেণ্য মানুষদেরকে আজকে স্মরণ করছি। সেই রোমেন আব্বাস, এমআর আক্তার মুকুল, স্বাধীনতা যুদ্ধে যিনি চরম পত্র খ্যাত, যিনি মোজাম্মেল ভাই লেখালেখি করেন, সেই সময় আমরা ছোট ছিলাম। সেই এমআর আক্তার মুকুলকে আমরা ভুলে যেতে বসেছি, আখতারুজ্জামান ইলিয়াসকে ভুলে যেতে বলেছি, বিএম ইলিয়াসকে আমরা ভুলে যেতে বলেছি, প্রফেসর আনোয়ার হোসেন বগুড়ার মানুষ আমরা জানতামই না। আমি জেনেছি আজ থেকে 5-7 বছর আগে উনি বগুড়ার মানুষ। আপনারা জানেন কিনা আমি জানি না, এই জেলায় এই জলশরী নাকি সূত্রাপুর কোন জায়গায় বাড়ি আমরা জানি না। অন্তত এই প্রজন্মের মানুষ তো জানি না, আমি জেনেছি অনেক পরে। কাকে দোষ দেব?
আমি তো কোনো একটা জায়গায় গেলে সুযোগ পালি বগুড়ার একটা ঢোলে বাড়ি দিয়ে দিই যে ভাই আমার বাড়িটা বগুড়া, টকশোতে গেলেও সুযোগ একটু বলে দিই যে আমার বাড়ি যে বগুড়া, যে কোনো ভাবে হোক একটু প্রকাশ করতে হবে যেন বগুড়ার আর পাঁচটা মানুষ আমাকে দেখে উৎসাহিত হয় যে আমার বাড়ি বগুড়া। তারপরে অধ্যাপক জহুরুল হক ইউনিসির একজন চেয়ারম্যান ছিলেন, 54 বছরের ভাই কথা বলেন ভাই, 54 বছরের, আমি তো আপনাদের কথা ধৈর্য সহকারে শুনতে আমার কথা বলে শোনেন। প্রফেসর জহুরুল হক বগুড়া বাড়ি ইউনিসির চেয়ারম্যান, 4 বছর দাপটের সাথে চেয়ারম্যানগিরি করেছিলেন। ওনার রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, বগুড়া বিশ্ববিদ্যালয়ে হয়নি, আমরা করতে পারিনি। 2001-এ বগুড়া বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়েছে, সেই একে হওয়ার পরে 12টা বিশ্ববিদ্যালয়ে আইন পাশ হয়েছিল, 11টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি, সেটি হলো বগুড়া। এই আলতাফুন্নেসা খেলার মাঠে দুইজন নেত্রী, দুটি বৃহৎ দলের, বেগম খালেদা জিয়া বগুড়ার পুত্রবধূ এবং আরেকজন পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুইজনই ঘোষণা করেছিলেন রাজু ভাই বগুড়ায় বিভাগ ঘোষণা করবেন নির্বাচিত হলে। দুইজনই ক্ষমতায় এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, রাষ্ট্র শাসন করেছেন, বিভাগ হয়নি। কাকে দোষ দেব? কাকে দোষ দেব? কষ্ট হয় বগুড়ার মানুষকে, তাই বলছি, অন্যভাবে নিয়েন না। এনামুল হক পদ্মভূষণ ছিল একমাত্র বগুড়ার মানুষ, ডক্টর এনামুল হক জাতীয় জাদুঘরের স্রষ্টা, বগুড়ার জাদুঘর হয়নি, কাকে দোষ দেব? বগুড়ায় জাদুঘর হয়নি, মহাস্থান জাদুঘর বিরান ভূমি, সেই দেখেছি ব্রিটিশ আমল থেকে যা ছিল তাই হয়েছে, অথচ উনি চাইলে করতে পারতেন। প্রফেসর জহুরুল হক স্যার চাইলে বগুড়ায় বিশ্ববিদ্যালয় করতে পারতেন, হয়নি, কাকে দোষ দেব? লেখক চক্রকে। লেখক চক্রের একটি চক্রের আলোচনা করার জন্য স্থায়ী একটি নিবাস হয়নি, একখণ্ড জায়গা হয়নি, একটি বিল্ডিং হয়নি, একটি ভবন হয়নি, এই যে জরাজীর্ণ অবস্থায়। তাহলে কি আমরাও কি রাজনৈতিকরণের মধ্যে চলে গিয়েছিলাম? সেটাও কিন্তু আমাদের আত্মোপলব্ধি করার একটি জায়গা। আঞ্জুমান আলাপ গান গাইতেন, এই বগুড়ার মানুষ, রেডিওতে শুনেছি, চোখে কোনোদিন দেখিনি, ছোটবেলায় শুনতাম গান। আরেকটি আঞ্জুমান ওরা তৈরি হলো না কেন? আমরা পারিনি, আমরা সেই পৃষ্ঠপোষকতা করতে পারিনি। খোরশেদ আলম নিজেকে বগুড়ার পরিচয় দিতে ভালো বোধ করেন, জয়পুরহাট বলেন না, দেখা হলে বগুড়াই বলেন। সেই চুমকি চলেছে একা পথে, সেই চুমকি চলেছে একা পথে। আরেকটি গান তৈরি করার সেই স্রষ্টা বগুড়া থেকে তৈরি হয় না কেন? লুইপাকে আমরা দেখলাম হারিয়ে যেতে, গান গায় না। আমরা আরিফের মধ্যে স্বপ্ন দেখলাম, আরিফ হারিয়ে গেল, পৃষ্ঠপোষকতা কেন করলাম না? করতে তো পারতাম। বগুড়া ইউথ কয়ের টিপু ভাই একটা অনন্য সৃষ্টি তৈরি করলেন, ধরে রাখতে পারলাম না। আমরা সৃষ্টি করি, ধরে রাখতে পারিনি। সেদিক থেকে লেখক চক্র অন্তত এই কৃতিত্বের দাবিদার তারা, যে তারা ধরে রাখতে পেরেছে, তারা অন্তত নষ্ট হতে দেয়নি, তারা শেষ হতে দেয়নি। এই কৃতিত্ব লেখক চক্র পাইতেই পারে। ভাষা, আমরা যদি মুক্তিযুদ্ধের কথা বলি, ব্রিটিশ বিরোধী আন্দোলন তো বললাম প্রফুল্ল চাকী, তারপরে আসলো আমাদের ভাষা আন্দোলন 21, বগুড়ার অ্যাডভোকেট গাজীউল হক। কি দেয়নি আমরা জাতিকে? সমস্ত সূর্য সন্তানকে উপহার দিয়েছে এই বগুড়ার মাটি। স্বাধীনতা সংগ্রামে যখন বিভ্রান্ত জাতি, তখন মেজর জিয়াউর রহমানের কণ্ঠ ইথারে ভাষা আসলো, স্বাধীনতার ঘোষণা দিলেন, জাতিকে উদ্বুদ্ধ করলেন, অস্ত্র হাতে লড়াই করলেন, দেশ স্বাধীন করলেন। কি দেয়নি আমরা? আমার পাশে বসে আছেন অ্যাডভোকেট পলাশ খন্দকার, শ্যামল স্যারের কথা না বললেই নয়, নাট্যজন শ্যামল স্যার, তাজমিরুর রহমানের স্যারের মতো অনেকজন শিক্ষক আমরা তৈরি করতে পারছি না। তারপর আমাদের যদি সাংস্কৃতিক জগতের কথা বলি, আমাদের আরেকটি ডন তৈরি হচ্ছে না। সেই ডনও কোথায় হারিয়ে গেল, খুঁজে পাই না সেই ডনকে। আমাদের অপু বিশ্বাস নায়িকা, বহুদিন পরে জেনেছি তার বাড়ি উনি কি বগুড়া শেখ বাড়িতে। তাহলে আমরা এই বগুড়ার মাটিতে জন্মালাম, বড় হলাম, বগুড়ার মরিচ খেয়ে মানুষ হইলাম। এই যে কি দইয়ের কথা বললেন আমার এক ভাই, এই দইয়ের এখানে আমরাও বুঝতাম না, কি বিচিত্র, কি দই, রুচিতা, এই রুচিতা দইয়ের জায়গাটা আমরাও বুঝতাম। চম্পক তৈরি করলাম, বাণিজ্যের সাথে ধ্বংস করলাম। আমরা আর একটা তৈরি করেছিলাম, এই যে কি নাম এটা, ধ্বংস করলাম। ইভেন ইতিহাসের অংশ, অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী একটা হাসপাতাল ছাড়া আর কিছুই করতে পারলেন না, তার বাড়িটা বিক্রি করে দিলাম। আমরা ব্যবসার জন্য বগুড়ার মানুষরা কিনে নিয়ে অট্টালিকা বানাতে চাইলাম। ইতিহাসকে রক্ষা করলাম না, সংস্কৃতিকে রক্ষা করলাম না। কয়েকদিন ধরে দেখছে মুজাম্মেল ভাই, কয়েকদিন রাজু ভাইরা কয়েকদিন ব্যানার ধরে সরকার দাঁড়ালেন, রক্ষা করতে পারলাম।
করতোয়া নিজেরা নিজেদের ঐতিহ্যকে ধ্বংস করলাম। সাধুবাদ জানাতে চাই বগুড়ার বর্তমান জেলা প্রশাসক মহোদয়কে, তিনি শক্ত হাতে অন্তত করতোয়ার সৌন্দর্যতা ফিরে নিয়ে এসেছেন। আমি এই দল তৈরি করতে পারলাম না, অপবিশ্বাস তৈরি করতে পারলাম না, এই বিভাজন আমাদেরকে একটু একটু করে পেছনে দিয়েছে। গত 18টি বৎসর বগুড়া একটি অবহেলিত জনপদে পরিণত হয়েছে। আমি ইতিহাস চর্চা পরিষদে একটা লেখায় লিখেছিলাম যে রাজনীতি থাকতে পারে, দলীয় মতাদর্শ থাকবে, ভিন্নতা থাকতে পারে, কিন্তু বগুড়ার উন্নয়নের ক্ষেত্রে বগুড়াবাসী এক টেবিলে বসে এক সুরে বগুড়ার উন্নয়নের জন্য কবে কখন কথা বলেছে আমি অন্তত দেখিনি। অথচ আমি চিটাগাংয়ের মেজবানে গেছি, সমস্ত রাজনৈতিক দলের লোকেরা এক টেবিলে বসেছে। আমি সিলেটে গিয়েছি, সেখানে দেখেছি যখন সাইফুর রহমান সাহেব ক্ষমতায় ছিলেন, বিএনপির অর্থমন্ত্রী উন্নয়ন করেছেন, আওয়ামী লীগের অর্থমন্ত্রী আব্দুল মহিদ সেই উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। আবার আরিফুল হক যখন মেয়র হয়েছেন, ওনার টাকা বন্ধ হয়নি, পররাষ্ট্রমন্ত্রী ওনার ভাই টাকা অব্যাহত রেখেছেন। কিন্তু বগুড়াই যখন অ্যাডভোকেট রেজাউল করিম মন্টুর পরে যখন রেজাউল করিম বাদশাহ যখন পৌরসভার মেয়র হন, তখন বগুড়া পৌরসভা মেয়রের বরাদ্দ আর দুপচাচিয়া পৌরসভার বরাদ্দ একই পর্যায়ে চলে আসে। অথচ তথ্য বলছে যে এই মুহূর্তে অন্তত 3টি সিটি কর্পোরেশনের চেয়ে জনসংখ্যার দিক থেকে, আয়তনের দিক থেকে সবচেয়ে বড় পৌরসভা হলো বগুড়া। শুধু রাজনৈতিক বিভাজন। গত 15টি বছর 18টি বছর বগুড়ার কোন সন্তান বিসিএস এ কোয়ালিফাই করেছে এরকম কোন তথ্য আমার কাছে নেই। কেউ বিচারাঙ্গনে বিচারপতির আসন গ্রহণ করেছেন এরকম নেই। ভাইবা বোর্ডে যাওয়ার পরে বড় বাড়ি কই বগুড়া, অন্যভাবে নিয়ে আমি বগুড়ার কথা বলছি। বগুড়া লেখক চক্র কিন্তু রাজনীতি করছি না, আমি শুধু বগুড়ার মানুষের পক্ষে কথা বলছি। একজন বিচারাঙ্গনে আমার সন্তানরা চাকরি পায়নি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় বসতে পারেনি। আমি দাঁড়িয়ে এখানে কথা বলছি, আমি 24-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যদি 24-এ যদি এই লড়াকু সৈনিকরা যদি মাঠে রক্ত দিয়ে এই দেশটাকে দ্বিতীয়বারের মতো মুক্ত না করতো, আমি হয়তো এই জায়গায় ভাইস চ্যান্সেলরের পরিচয় এখানে দাঁড়াতে পারতাম না, কথা বলতে পারতাম না। শুধু বগুড়া বাড়ি বলে গত 15টি বছর একাডেমিক সকল যোগ্যতা দেখা সত্ত্বেও আমার প্রাপ্ত চেয়ারে বসতে দেওয়া হয়নি, আমার পরিচালক হতে দেওয়া হয়নি আইবিএতে। আমি শ্রদ্ধা করছি, আমি স্বাধীনতা সংগ্রামীদেরকে শ্রদ্ধা করি। স্বাধীনতাকে বাদ দিয়ে 24 হবে না, আবার 24-কে বাদ দিয়ে আগামী দিনের রাজনীতি বাংলাদেশে রচিত হবে সেটিও হবে না। আমি সকল যোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দেখেন, আমি শুধু এতটুকু বলতে চাই যে আসুন, যদি আমি আমার নিজের পরিবারকে ভালোবাসি, আমি আমার সমাজকে ভালোবাসতে পারবো। আমি যখন আমার সমাজকে ভালোবাসতে পারবো, আমি আমার দেশকে ভালোবাসতে পারবো। এই দেশটি অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ। এই বগুড়া যদি ঐতিহাসিকভাবে ভৌগোলিক দিক থেকে চিন্তা করে, কোন বিবেচনায়, কোন বিচারে রাজশাহী বিভাগ হলো, আমি এখনো বুঝি না, এখনো মিলাতে পারি না। না আছে ব্যবসা, না আছে ভৌগোলিক অবস্থান, কোথায় ঠাকুরগা, কোথায় পঞ্চগড়, আর এক মাথায় হলো আমার রাজশাহী। কারা করেছিল? কারা করেছিল? নাভি, একটা মানুষের শরীরের কেন্দ্রবিন্দু হলো নাভি। সে যত হাতি লম্বা হোক না কেন, দুই দিকে তার সমান, নাভির উপরে এবং নিচে। বগুড়া হলো সেই নাভির মতো একটি জায়গায় অবস্থিত, সেখানে বিমানবন্দর হয়নি। আমরা বিমানবন্দর তৈরি করেছি।